অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হয়েছে, যেটা দায়িত্ব পালন করছে এবং চলছে, তার সাংবিধানিক ভিত্তি কি? সংবিধানে তো বলে দেওয়া নাই। নির্বাচিত সরকারের বদলে একদল তত্ত্বাবধায়ক অথবা অন্তর্বর্তীকালীন উপদেষ্টা দিয়ে রাজনীতি করা যাবে, রাষ্ট্র পরিচালনা করা যাবে। কোথায় বলে দেওয়া আছে? সংবিধানে তো বলে দেওয়া নাই। তারা কিসের ভিত্তিতে শপথ নিলেন? তাহলে কি সংবিধান কি সাসপেন্ড হয়ে গেছে? তো তিনি কার উপদেষ্টা? তিনি কি চুপ্পুর উপদেষ্টা? রাষ্ট্রপতির অফিস যিনি দখল করে আছেন? এটার কনসিকোয়েন্স কি? রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে তাহলে দায়িত্ব কে নেবে? তাহলে আগামী সংসদে শপথ কে দেবেন? স্পিকার তো রিজাইন করেছে, তাহলে কি উনিই থাকবেন? তাহলে উনি থাকলে প্রশ্ন হচ্ছে যে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে, একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা অনির্বাচিত সরকারকে সরানো হয়েছে, সেই সরকারের প্রতিনিধি কি থেকে গেল? তারাই কি নতুন করে আমাদেরকে বৈধতা দিচ্ছে? সেটা কি ন্যায্য? অদূর ভবিষ্যতে কোনোদিন বিচারপতি খায়রুল হকের মতো, শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো, নিজামুল হক নাসিমের মতো, ওয়াইদুল হাসান শাহিনের মতো, হাসান ফয়েজ সিদ্দিকী, মাহমুদুল হাসানদের মতো বেঈমান, গাদ্দার, দলদাস, অন্ধ বিচারপতিরা যদি আবার ফিরে আসে, এই সরকার যত সংস্কার করবে, একটা কলমের খোঁচায় সকল সংস্কারকে রেট্রোস্পেক্টিভলি বাতিল করে দিবে তারা। তাহলে কি এই বাস্তবতায় আমরা থাকতে চাই? এই সংবিধানটা কি আমরা সংশোধন করব শুধুমাত্র? কিছু প্রভিশন এদিক সেদিক করলে কি সংবিধানটা ঠিক হয়ে যাবে? না, এই রাষ্ট্রের সংবিধান আবার নতুন করে লিখতে হবে? যদি নতুন করে সংবিধান বানাতে হয় তাহলে সেই সংবিধানটা কেমন হবে? সেটাকে অন্তর্বর্তীকালীন সরকার করবার এখতিয়ার আছে? অন্তর্বর্তীকালীন সরকার কি সেক্ষেত্রে সকল দলের নাগরিক পরিষদ করে প্রতিনিধি নিয়ে সাংবিধানিক সভা করবে? না নতুন করে সংশোধনের প্রস্তাবনা দেবে, তারপরে সেটা আবার জাতির কাছে রেফারেন্ডামের জন্য দেওয়া হবে? কেমন হবে সেই সংবিধান? এই সংবিধানটাকে অনেক বড় থাকবে, না এই সংবিধানটাকে আমরা আমেরিকান মডেলে খুব ছোট করে একটা নীতিমালার জায়গায় নিয়ে আসবো 5-7-10 পৃষ্ঠার মধ্যে? আপনারা জানেন যে জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থান এবং বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম গণহত্যা পরবর্তী যে নতুন বাংলাদেশকে আমরা গড়বার স্বপ্ন নিয়ে লড়েছি এবং লড়ে যাচ্ছি, তার একটা মৌলিক মুদ্রা সংস্কারের জায়গা হচ্ছে যে আমাদের সংবিধানটা কেমন হবে। আপনারা জানেন যে 72 সালে যে সংবিধানটা তৈরি করা হয়েছিল, সেটা একজন ব্যক্তিকে সামনে রেখে সেই সংবিধানটা তৈরি করা হয়েছিল, শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের তখনকার সময়কার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র যেটা পাঠ করেছে প্রবাসী সরকার 1971 সালের 17 এপ্রিল, সেখানে আমরা কেমন বাংলাদেশ চাই সেই বাংলাদেশের একটা রূপরেখা বলে দেয়া ছিল। সেখানে বলা ছিল যে আমরা যেহেতু বলে যে পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের অভিযোগনামাগুলো কি কি, যেহেতু পাকিস্তান রাষ্ট্র বৈষম্যের ভিত্তিতে দেশ পরিচালনা করছে, যেহেতু পাকিস্তান রাষ্ট্র পূর্ব এবং পশ্চিমের ভিত্তির মধ্যে যে সমতা বিধান করবার দরকার ছিল সেটা করতে ব্যর্থ হয়েছে, যেহেতু পাকিস্তান রাষ্ট্র তার কৃত ওয়াদা পালন করে নাই, যেহেতু পাকিস্তান রাষ্ট্র বাংলাদেশের জনগণের, নিরস্ত্র জনগণের উপরে সশস্ত্রভাবে হামলা করে হাজার হাজার নাগরিককে হত্যা করেছে, সেহেতু দিয়ে বলা হয়েছে সেহেতু আমরা একটা গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ রাষ্ট্র কায়েম করবার প্রস্তাব করছি। এই গণপ্রজাতন্ত্র মানেটা কি? গণপ্রজাতন্ত্র মানে হচ্ছে উই দ্য পিপল। কনস্টিটিউশনে লেখা আছে যে আমরা এই উই দ্য পিপল কারা? 71 সালে ছিল 7.5 কোটি মানুষ, এখন এইটা আমরা 20-22 কোটি মানুষ যাই আছি। এই রাষ্ট্রের মালিকানার প্রশ্ন 1971 সালের 17 এপ্রিল রিজলভ হয়ে গেছে। সাবকওলা দলিল করে দেশের 20 কোটি মানুষকে এই রাষ্ট্রটা সেদিন রক্ত দিয়ে লিখে দিয়েছিল আমাদের মুক্তিযোদ্ধারা। কিন্তু আমরা গত 53 বছরে দেখলাম সেই রক্তে দেয়া লিখিত রাষ্ট্রটা কিভাবে ঘুণে ধরে গেছে, রাষ্ট্রের প্রত্যেকটা অংশ কিভাবে বিভিন্ন দল দখল করে বেদখল করে রাষ্ট্রের মালিকানা ছিনতাই করে নিয়েছে। এবং আমরা দেখলাম গত 17 বছর থেকে একটা অনির্বাচিত সরকার দিল্লির সমর্থনে বাংলাদেশের মানুষের কোনো ভোট ম্যান্ডেট ছাড়া এই রাষ্ট্রটাকে শকুনের মতো ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। অতএব সেই 71 সালের মুক্তিযুদ্ধের স্বপ্নের যে রাষ্ট্রটা ছিল, সেই রাষ্ট্রটাকে যদি আমরা আবার ফিরায় নিয়ে আসতে চাই, গণপ্রজাতন্ত্র করতে চাই, মালিকানাটা 20 কোটি মানুষের কাছে ফিরিয়ে দিতে চাই, একজন ব্যক্তিকে সামনে রেখে যে লেখা হয়েছে সেই সংবিধান পরিবর্তনটা আশু জরুরি হয়ে গেছে। এই রাষ্ট্রের সংবিধান লিখতে হবে 20 কোটি মানুষকে সামনে রেখে, যার যত বড় অবদান হোক, কোনো মানুষের অবদান 0% হইতে পারে না। একজনের জন্য 19 কোটি 99
99,999 জনের রাষ্ট্রের মালিকানার হিস্সা কমে যেতে পারে না। এটা গণপ্রজাতন্ত্রের রাষ্ট্রের স্পিরিট হইতে পারে না। আমাদের রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে সেটা বলে দেওয়া ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে। কিন্তু যে রাষ্ট্র আমরা 53 বছরে দেখলাম, এই সংবিধান দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করা হয়েছে, সেই রাষ্ট্রে কোটারি তৈরি হয়েছে। দলীয় কোটারি, পারিবারিক কোটারি, কে কাকে চেনে, তদবির বাণিজ্যের কোটারি। এই কোটারি রাষ্ট্র ভেঙে দিয়ে রাষ্ট্রটাকে আবার রাষ্ট্রের বানাইতে হবে, সবার বানাইতে হবে। সাম্যের রাষ্ট্র, মানবিক মর্যাদার রাষ্ট্র, ইনসাফের রাষ্ট্র, সুবিচারের রাষ্ট্র। সেই রাষ্ট্রটার জন্য হচ্ছে আমাদের লড়াই। তো আজকে একটা নতুন প্রশ্ন যেটা আসছে, এই গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রের সংবিধানটা কেমন হবে, সেই সংবিধানের কাঠামো কি হবে। এই সংবিধানটা কি আমরা সংশোধন করব শুধুমাত্র, কিছু প্রভিশন এদিক সেদিক করলে কি সংবিধানটা ঠিক হয়ে যাবে, না এই রাষ্ট্রের সংবিধান আবার নতুন করে লিখতে হবে? যদি নতুন করে সংবিধান বানাতে হয় তাহলে সেই সংবিধানটা কেমন হবে? সেটাকে অন্তর্বর্তীকালীন সরকার করবার এখতিয়ার আছে? অন্তর্বর্তীকালীন সরকার কি সেক্ষেত্রে সকল দলের নাগরিক পরিষদ করে প্রতিনিধি নিয়ে সাংবিধানিক সভা করবে, না নতুন করে সংশোধনের প্রস্তাবনা দেবে, তারপরে সেটা আবার জাতির কাছে রেফারেন্ডামের জন্য দেওয়া হবে? কেমন হবে সেই সংবিধান? এই সংবিধানটাকে অনেক বড় থাকবে, না এই সংবিধানটাকে আমরা আমেরিকান মডেলে খুব ছোট করে একটা নীতিমালার জায়গায় নিয়ে আসবো 5-7-10 পৃষ্ঠার মধ্যে? এই সংবিধানের পিছনে অ্যাপয়েন্টমেন্টসের কথা বলে দেওয়া আছে, যে রাষ্ট্রপতি কিভাবে হবে, প্রধানমন্ত্রী কিভাবে হবে, সংসদ কিভাবে হবে, পার্লামেন্টের স্পিকার কিভাবে নির্বাচিত হবে, তারপরে জুডিশিয়ারিতে জাজ কিভাবে অ্যাপয়েন্টেড হবে। এগুলো কি সংবিধানে থাকা জরুরি, না এগুলো আসলে আইন করে আলাদা করে ফেলা দরকার? তো এই প্রশ্নগুলো ব্যাপক আকারে আসতেছে। এর থেকে গুরুত্বপূর্ণ যেটা রাজনৈতিক প্রশ্ন এখন আমাদের সামনে আছে, সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হয়েছে, যেটা দায়িত্ব পালন করছে এবং চলছে, তার সাংবিধানিক ভিত্তি কি? কোথায় বলে দেওয়া আছে যে নির্বাচিত সরকারের বদলে একদল তত্ত্বাবধায়ক অথবা অন্তর্বর্তীকালীন উপদেষ্টা দিয়ে রাজনীতি করা যাবে, রাষ্ট্র পরিচালনা করা যাবে? কোথায় বলে দেওয়া আছে? সংবিধানে তো বলে দেওয়া নাই। তারা কিসের ভিত্তিতে শপথ নিলেন? তাহলে কি সংবিধান কি সাসপেন্ড হয়ে গেছে? তো তিনি কার উপদেষ্টা? তিনি কি চুপ্পুর উপদেষ্টা? রাষ্ট্রপতির অফিস যিনি দখল করে আছেন? এটার কনসিকোয়েন্স কি? রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে তাহলে দায়িত্ব কে নেবে? স্পিকার নেবে? বাই ডিফল্ট ধরে নেওয়া হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনাল প্রভিশন হচ্ছে সংসদ বিলুপ্ত হয়ে যাবার পরেও পার্লামেন্টের স্পিকার আগামী সংসদ নির্বাচিত হওয়া পর্যন্ত তিনি স্পিকার থাকেন, এবং গত সংসদের স্পিকাররাই নতুন সংসদের সাংসদদেরকে শপথ দেন এবং তারা আসন গ্রহণ করে। তাহলে আগামী সংসদে শপথ কে দেবেন? স্পিকার তো রিজাইন করেছে, তাহলে কি উনিই থাকবেন? তাহলে উনি থাকলে প্রশ্ন হচ্ছে যে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে, একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা অনির্বাচিত সরকারকে সরানো হয়েছে, সেই সরকারের প্রতিনিধি কি থেকে গেল? তারাই কি নতুন করে আমাদেরকে বৈধতা দিচ্ছে? সেটা কি ন্যায্য? অদূর ভবিষ্যতে কোনোদিন বিচারপতি খায়রুল হকের মতো, শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো, নিজামুল হক নাসিমের মতো, ওয়াইদুল হাসান শাহিনের মতো, হাসান ফয়েজ সিদ্দিকী, মাহমুদুল হাসানদের মতো বেঈমান, গাদ্দার, দলদাস, অন্ধ বিচারপতিরা যদি আবার ফিরে আসে, এই সরকার যত সংস্কার করবে, একটা কলমের খোঁচায় সকল সংস্কারকে রেট্রোস্পেক্টিভলি বাতিল করে দিবে তারা। তাহলে কি এই বাস্তবতায় আমরা থাকতে চাই? কি করা দরকার আমাদের? এই কি করা দরকার প্রশ্নে হচ্ছে আমরা আজকে আপনাদেরকে দাওয়াত দিয়েছি, ইনভাইট করেছি আমাদের অবস্থান পরিষ্কার করবার জন্য, যে আমরা কি মনে করছি বর্তমান বাস্তবতায় হওয়া উচিত। তো এই পর্যায়ে আমাদের মূল বক্তব্য পেশ করবেন হচ্ছে এবি পার্টির সম্মানিত সহকারী সদস্য সচিব ব্যারিস্টার সানি আব্দুল হক। আমি ব্যারিস্টার সানিকে অনুরোধ করছি এ পর্যায়ে তার মূল বক্তব্য বলবার জন্য।